আসসালামু আলাইকুম। সাজ্জাদ, ভালো আছি। তুমি কেমন আছো? আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা আজকে শুরু করব হচ্ছে অধ্যায় 5, বা হচ্ছে আমাদের সবচেয়ে ভীতিকর যে চ্যাপ্টারটা, প্রোগ্রামিং, যেটা দেখে দেখে আমরা অনেক ভয় পাই। তো দেখি কতটুকু সহজভাবে তোমাদের শেষ করতে পারি। ইব্রুল ভালো আছি, সাজ্জাদ ভালো আছি, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, আমি সুস্থ। তো আজকে আমরা পড়বো হচ্ছে প্রোগ্রামিং। তো তোমরা আজকের এই চ্যাপ্টারটা আমি যখন পড়াবো, তোমাদের উচিত হবে সামনে খাতা কলম নিয়ে বসা এবং আমি যা যা লিখছি সেগুলো হচ্ছে লেখা, অথবা যখন যেটা দরকার সেটার একটা স্ক্রিনশট নিয়ে রাখা, যেন পরবর্তীতে তোমরা খুব ইজিলি দেখে দেখে লিখতে পারো। আর আমি তো হচ্ছে পিডিএফ আকারে দিয়ে দিব, সেটা অন্য বিষয়। প্রোগ্রামিং প্রোগ্রামিং এর আহ, আমরা আজকে শুরুতে যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে আমরা সরাসরি প্রোগ্রামিং দিয়ে শুরু করব, কারণ চ্যাপ্টারটা তোমরা মোটামুটি বেসিক জানো। যে থিওরিটিক্যাল যে কথাবার্তাগুলো সেগুলো তো তোমরা জানো। তো আমরা সরাসরি প্রোগ্রামিং দিয়ে শুরু করবো এবং প্রোগ্রামিং করতে করতে আমাদের যে থিওরিগুলো জানতে হবে সেগুলো আমরা আস্তে আস্তে শিখবো। প্রোগ্রামিং করতে করতে থিওরি শিখবো, কারণ আমি যদি শুরুতে শুধু থিওরি পড়াই তাহলে ক্লাসগুলো খুব বোরিং হয়ে যাবে। তো যার কারণ হচ্ছে যে আমরা প্রোগ্রামিং এর মাধ্যমে থিওরিগুলো শিখবো। আচ্ছা, সমস্যা নেই, একটু দেরিতেই পাইছো ইবরুল, তাও তো পাইছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তোমার কমেন্টটা খুব ভালো লাগছে, থ্যাংক ইউ ইবরুল। আচ্ছা, তো প্রোগ্রামিং প্রোগ্রামিং এর আমাদের প্রথম দ্য বেসিক সি প্রোগ্রাম অফ অল প্রোগ্রাম, মানে এটা তুমি যদি পারো তুমি আস্তে আস্তে সামনে কমপ্লেক্স প্রোগ্রামগুলা শিখতে পারবা। সেই বেসিক প্রোগ্রামিংটার নাম হচ্ছে, লেখো যে দুটি, আমি কিন্তু আজকে অনেক প্রশ্ন করবো, so তোমরা উত্তর দেওয়ার জন্য রেডি থাকবা, ঠিক আছে? দুটি সংখ্যার যোগফল লেখার অ্যালগোরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম, এটা দেখি আমরা। দুটি সংখ্যার যোগফল লেখার অ্যালগোরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম। তোমরা আমাকে দ্রুত উত্তর দাও। তোমাদের কাছে আমার প্রথম যে প্রশ্নটা, অ্যালগোরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম কি, এগুলো আমার প্রশ্ন না। আমার প্রশ্ন হচ্ছে দুটি সংখ্যার যোগফল কত, আমাকে সেটা বলো। দুটি সংখ্যার যোগফল কত? সবাই আজকে কমেন্ট করবা, ঠিক আছে? যা মাথায় আসতেছে কমেন্ট করবা, কারণ প্রোগ্রামিংটা হচ্ছে তোমার যদি ফিডব্যাক না থাকে তুমি ঠিক মতো বুঝতে পারবা না। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে দুটি সংখ্যার যোগফল কত, এটা বলো। দুটি সংখ্যার যোগফল কত, আমাকে উত্তর দাও।
এনিওয়ান? দুটি সংখ্যার যোগফল কত? কেউ উত্তর দিতে পারতেছো না। a প্লাস বি, s ইকুয়াল টু a প্লাস বি। ভেরি গুড। না, আমি a কোনো সংখ্যা না, b ও কোনো সংখ্যা না। s ইকুয়াল টু a প্লাস বি এটা হচ্ছে সূত্র। আমার প্রশ্ন হচ্ছে দুটি সংখ্যার যোগফল কত? আচ্ছা, তোমরা উত্তর দিছো, উত্তর ঠিক আছে, বাট এটা আসলে অ্যাকচুয়াল উত্তর না। দুটি সংখ্যার যোগফল কত? এর উত্তর হচ্ছে স্যার আমি জানি না। কেন এর উত্তর স্যার আমি জানি না? কারণ স্যার আপনি তো দুইটা সংখ্যা কত সেটা বলেনি নাই। দুইটা সংখ্যা কত, কোন দুইটা সংখ্যার যোগফল কত, আমি কোন ভ্যালুটা বলবো? 100 200 যোগফল বলবো, নাকি 5 6 এর যোগফল বলবো, নাকি 100 আর 300 এর যোগফল বলবো? আমি তো জানি না। দ্য ফ্যাক্ট ইজ, দুইটা সংখ্যার যোগফল কত এটার উত্তর তোমাকে জানতে হলে সংখ্যা দুটি কত সেটা তোমাকে অবশ্যই জানতে হবে। এখন আমি যে কথাটা বলতেছি সেটা খুব ভালো মতো বুঝো। হোয়াট ইজ ইনপুট? ইনপুট হচ্ছে যে কথাগুলা, যে ইনফরমেশনগুলা বা যে ভ্যালুগুলা তুমি না পাওয়ার কারণে তুমি আমাকে উত্তরটা দিতে পারলা না, অর্থাৎ আউটপুটটা দিতে পারলা না, সেই জিনিসটাকেই বলা হয় হচ্ছে ইনপুট। ইনফরমাল সংজ্ঞা, এটা আবার বইয়ের ভাষার সংজ্ঞা না, তোমাদের বোঝানোর সুবিধার্থে। অর্থাৎ এই প্রশ্নের ক্ষেত্রে ইনপুট হচ্ছে কি? দুইটা সংখ্যা, কারণ এই দুইটা সংখ্যা না জানলে তো তুমি আমাকে উত্তর দিতে পারবে না। দ্যাট ইজ ইনপুট। আরেকটা এক্সাম্পল দিয়ে যদি আমি বলি, একটা বৃত্তের ক্ষেত্রফল কত? ধরো এই যে বৃত্তটা বললাম যে এই বৃত্তের ক্ষেত্রফল কত? উত্তর দাও, কমেন্ট করো। এই বৃত্তের ক্ষেত্রফল কত? যারা লাইভ দেখতেছো তারা সবাই কমেন্ট করো, এই বৃত্তের ক্ষেত্রফলটা কত? ইনপুট, ইনপুট কি? সাজেদ শুভ বলছো ইনপুট। ইনপুট কি মানে? এখানে এই বৃত্তের ক্ষেত্রফল কত? যে বৃত্তটা আমি আঁকছি এর ক্ষেত্রফলটা কত আমাকে বলো তো। পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। আচ্ছা, আবার কিন্তু আমরা সেই মিস্টেকটাই করতেছি। এই বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। ক্ষেত্রফলের সূত্র, এটাতে তুমি ক্ষেত্রফল বের করবা, কিন্তু এই বৃত্তে তোমাকে যদি আমি আর এর মানটা না বলি তুমি কিন্তু আমাকে উত্তর বলতে পারবে না। দ্যাট মিনস এই প্রবলেমের ক্ষেত্রে তোমাকে ইনপুট দিতে হবে হচ্ছে আর। তোমাকে যদি আমি আর এর মানটা বলি দেন তুমি হচ্ছে আমাকে উত্তর বলতে পারবা। অর্থাৎ একটা বৃত্তের ক্ষেত্রফল কত এটার যখন তোমাকে সি প্রোগ্রাম বা অ্যালগরিদম বা ফ্লোচার্ট লিখতে হবে, তোমার প্রথম যে জিনিসটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে ইনপুটটা কি। এখানে ইনপুটটা আমার কি লাগবে আর। আমি আরেকটু সহজভাবে যদি তোমাদের বলি, এটা খুব মনোযোগ দিয়ে শোনো। তুমি যখন কোনো একটা প্রবলেম স্টেটমেন্ট পাবা, অর্থাৎ একটা প্রোগ্রামিং বা কোনো একটা প্রশ্ন দেখবা, প্রশ্ন দেখার পরে তোমার মাথায় দুইটা উত্তর চলে আসতে হবে। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে ইনপুট কয়টা ও কি কি, এটা মাথায় চলে আসতে হবে। যেমন এই প্রবলেমের জন্য আমার ইনপুট হচ্ছে দুইটা অনলি, একটা হচ্ছে সংখ্যা, একটা দুইটা সংখ্যা আর কি, সোজা কথা দুইটা সংখ্যা, দুইটা ইনপুট। দুই নাম্বার হচ্ছে আউটপুট কয়টা বা কি কিনা, আউটপুট কি ধরনের, আউটপুট কি ধরনের। এটা আবার কি বললেন স্যার? আউটপুট কি ধরনের মানে? হ্যাঁ, এটাও হইতেছে তোমাদের বোঝার সুবিধার্থে ইনফরমাল ভাবে বুঝাইতেছি, এটা আসলে কোনো বইয়ের ভাষা, এটা মনে করো একটা টেকনিকের মতো। আউটপুট কি ধরনের মানে কি? আউটপুট দুই ধরনের হইতে পারে। আউটপুট হইতে পারে কোনো একটা ভ্যালু, মেইন আউটপুট, অথবা হইতে পারে কোনো একটা টেক্সট। এক্সাম্পল যদি দেই, তোমাকে যদি বলি দুইটা সংখ্যার যোগফল কত, উত্তর অবশ্যই কোনো একটা ভ্যালু দিয়ে তুমি দিবা। আমি যদি বলি 5 আর 6 এর যোগফল কত, তুমি বলবা স্যার 11। আমি যদি বলি 10 আর 20 এর যোগফল কত, তুমি বলবা স্যার 30। কিন্তু ধরো তোমাকে আমি বললাম যে 5 সংখ্যাটা কি জোড় নাকি বেজোড়, তুমি কিন্তু কোনো মান বলবা না, তুমি কিন্তু একটা ওয়ার্ড বলবা যে 5 সংখ্যাটা স্যার জোড়। মানে মেন অ্যান্সারটা তোমার কি হবে? তোমার জিজ্ঞেস করলাম যে 5 সংখ্যাটা কি জোড় নাকি বেজোড়, তোমার উত্তর কি হবে? স্যার জোড়। আমি যদি বলি 10 সংখ্যাটা কি জোড় নাকি বেজোড়, তুমি বলবা স্যার জোড়।
আমি যদি বলি 11 সংখ্যাটাকে জোড় না বেজোড়, তুমি বলবো স্যার বেজোড়, অর্থাৎ তুমি কিন্তু আমাকে উত্তর একটা টেক্সট বলতেছো। তার মানে এটার ক্ষেত্রে আউটপুটটা হচ্ছে টেক্সট টাইপের। আর যদি বলি যে 5 আর 6 মধ্যে ছোট সংখ্যা কোনটা, তুমি কিন্তু একটা ভ্যালু বলবা 5। আমি যদি বলি 100 আর 200 মধ্যে ছোট সংখ্যা কোনটা, তুমি বলবা স্যার 100। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু তুমি একটা ভ্যালু বলতেছো। তারপরে ধরো আমি তোমাকে বললাম যে -2 কি ধনাত্মক নাকি ঋণাত্মক, তুমি বলবা স্যার ঋণাত্মক, অর্থাৎ এখানে কিন্তু একটা টেক্সট বলতেছো তুমি। সো তুমি যখন একটা প্রবলেম স্টেটমেন্ট পাবা, তুমি প্রশ্নের উত্তর লেখায় হাত দেওয়ার আগে তোমার মাথায় চলে আসতে হবে দুইটা প্রশ্নের উত্তর। এক নম্বর হচ্ছে ইনপুট কয়টা এবং কি কি, এবং আউটপুটটা কি ধরনের। তাহলে আমি যদি এই প্রবলেমের জন্য এই দুইটা প্রশ্ন করি, ইনপুট কয়টা ও কি কি, তাহলে কি হবে বলতো? ইনপুট হবে স্যার দুইটা সংখ্যার মান, এই দুইটা হচ্ছে ইনপুট। আর আউটপুট কি ধরনের? এখানে আউটপুট হবে একটা ভ্যালু, অর্থাৎ যোগফলটা হচ্ছে আউটপুট। এই পর্যন্ত আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। এবার আমি নেক্সট এটার উত্তরে চলে যাই। দুইটা সংখ্যার যোগফল লেখার প্রথমে আমরা আসি হচ্ছে অ্যালগরিদম। এখন প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ অ্যালগরিদম? অ্যালগরিদম জিনিসটা কি? অ্যালগরিদম হচ্ছে, ধরো যে কোনো একটা প্রবলেম তোমাকে বললাম যে আমি যেখানে পড়াচ্ছি সেই স্টুডিওটার লোকেশনটা বলো, মানে লোকেশনটা আমাকে কেউ জিজ্ঞাসা করলো, তখন আমি কি বলবো? যে প্রথমে হচ্ছে যে আপনি একটা রিক্সা নেন, রিক্সাওয়ালাকে বলেন আনন্দমোহন কলেজের সামনে আসবো। আনন্দমোহন কলেজের সামনে আসার পরে গেটের সামনে নামবেন। গেটের সামনে নামার পরে গেটের অপোজিটে যে মাঠটা আছে, সেই মাঠে যে নতুন 10তলা বিল্ডিংটা উঠতেছে, ওই 10তলা বিল্ডিং এর পিছনে যে 4তলা বাসাটা আছে, ওই বাসাটার 2তলা। আমি কিন্তু সুন্দরভাবে ওকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। তো এই যে স্টেপ বাই স্টেপ যে আমি আমার বাংলা ভাষায় বা ইংলিশ ভাষায় যদি আমি তাকে বুঝাই, সেই জিনিসটাকে বলা হয় অ্যালগরিদম। অর্থাৎ এখন যদি আমি ফর্মাল সংজ্ঞাটা বলি, সেটা হচ্ছে যে কোনো একটা সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে লিখিত বর্ণনাকে বলা হয়, কম্পিউটার ভাষায় না, আসলে মানুষের ভাষায় কোনো একটা সমস্যা সমাধানের জন্য মানুষের ভাষায় ধারাবাহিকভাবে লিখিত বর্ণনাটাকে বলা হয় হচ্ছে অ্যালগরিদম। যেমন এই প্রবলেমের জন্য অ্যালগরিদমটাকে আমরা একটু দেখি। স্টেপ 1, অ্যালগরিদমের কোনো নির্দিষ্ট নিয়ম নাই লেখার, খালি দুইটা নিয়ম। শুরুতে লিখতে হবে স্টার্ট এবং শেষে লিখতে হবে এন্ড। আর কোনো নির্দিষ্ট নিয়ম নেই অ্যালগরিদমের, আর কোনো নির্দিষ্ট নিয়ম নেই। স্টেপ 2, স্টার্ট করার পর তোমার ফার্স্টেই এই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য, দুইটা সংখ্যার যোগফল কত, এই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য তোমার ফার্স্টে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে সংখ্যা দুইটা কি জানতে হবে। দ্যাট মিনস ইনপুট a, b। এবার এখানে একটা পজ দিই। পজ দিলাম কেন? পজ দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে ইনপুট a, b এর মানে কি আসলে? এটার মানে আমাদের মাথায় একটা ভুল কনসেপ্ট আসে। আমি শিওর যে তোমরা যারা লাইভে দেখতেছো সবাই আমাকে একটা কথা বলবা যে এই ইনপুট a, b এর মানে হচ্ছে স্যার আপনি একটা সংখ্যা ধরছেন a, আরেকটা সংখ্যা ধরছেন b। 100% শিওর তোমরা এটাই চিন্তা করতেছো, কিন্তু ইনপুট a, b এটার মানে আসলে এটা না। তাহলে এটার মানেটা কি আসলে? এটার মানেটা হইতেছে যে তুমি যখন লিখছো ইনপুট a, b, তখন a নামে একটা মেমোরি তৈরি হয়ে যেতেছে। মেমোরিটা শুনলে অনেক কমপ্লেক্স শোনা যায়, আমরা একটা বাক্স হিসেবে চিন্তা করি। a নামে একটা বাক্স তৈরি হবে, b নামে একটা বাক্স তৈরি হবে, যে বাক্সের মধ্যে ভ্যালু দুইটা আইসা বসবে বা এসে স্টোর হবে। ঠিক আছে? এই বাক্সের নাম a আর b হবে এমন কোনো কথা নেই। এই বাক্সের নাম তুমি তোমার নামও দিতে পারো। ধরো একটা বাক্সের নাম দিলা তুমি ইবরুল, আরেকটা বাক্সের নাম দিলা তুমি সাজ্জাদ। ঠিক আছে? তুমি দিতে পারো বাক্সের নাম, তুমি যা ইচ্ছে তাই দিতে পারো। এটার মানে কিন্তু আমি আবারও বলতেছি, ইনপুটে কমাবে, এটার মানে এটা না যে আমি এ নামে একটা সংখ্যাকে এ ধরছি আর একটা সংখ্যাকে বি ধরছি, না। ইনপুটে কমা বি মানে আমি দুইটা বাক্স ক্রিয়েট করছি, একটা এ নামক বাক্স, একটা বি নামক বাক্স। এ নামক বাক্স হিসেবে বসবে হচ্ছে একটা সংখ্যা, বি নামক বাক্স হিসেবে বসবে একটা সংখ্যা, যে সংখ্যা দুইটা আমি ইনপুট দিব। আচ্ছা, তাহলে এই লাইনটা যখন শেষ, তখন আমি মনে মনে ধরে নিলাম যে এ নামক বাক্সে একটা সংখ্যা এসে স্টোর হয়েছে, বি নামক বাক্সেও একটা সংখ্যা এসে স্টোর হয়েছে। এখন আমার কাজ কি? সংখ্যা দুটা যোগ করা। সংখ্যা দুটা যোগ করার সাথে সাথে একটা যোগফল তৈরি হবে, একটা যোগফল জেনারেট হবে। ধরো এই বাক্সের মধ্যে আইসা বসলো হচ্ছে 100, এই বাক্সের মধ্যে আইসা স্টোর হইলো 200। যখন আমি a প্লাস বি করতেছি, তখন আরেকটা সংখ্যা তৈরি হচ্ছে, যেটা হচ্ছে 300। এই সংখ্যাটা কই থাকবে? এই সংখ্যাটাকে আকাশে বাতাসে ঘুরে বেড়াইতে পারবে না। এই সংখ্যাটাও আমার কোনো না কোনো একটা বাক্সে রাখতে হবে, স্টোর করতে হবে, সেভ করতে হবে। সেই বাক্সটার নাম দিলাম হচ্ছে, ধরো কথার কথা আমি এস বা সাম, যে কোনো কিছু দিতে পারো বাক্সের নাম।
তাহলে আমার সাম নামে একটা বাক্স তৈরি হবে, যে বাক্সের মধ্যে এই দুইটা যোগফল এসে বসবে, অর্থাৎ কত বসবে? 300 বসবে। আমার কথাগুলো কিন্তু তুমি ইমাজিন করতে হবে, চিত্র ভাষাইতে হবে মাথার মধ্যে, ঠিক আছে? তাহলে এস নামক বাক্সে কিন্তু আমার এখন যোগফলটা আছে। কোন যোগফলটা আছে? কোন কোন জিনিসের যোগফল আছে? এ নামক বাক্সে যে ভ্যালুটা আসছে এবং বি নামক বাক্সে যে ভ্যালুটা আসছে, এই দুইটা সংখ্যার যোগফল আছে এস নামক বা সাম নামক বাক্সে। স্টেপ 4, এস নামক বাক্সে তো আমার এখন ভ্যালু যোগফলটা আছে। আমার কাজ হচ্ছে কি, এস এর বাক্সের ভ্যালুটাকে আউটপুটে দেখানো, অর্থাৎ আউটপুট এস বা প্রিন্ট এস একই কথা। প্রিন্ট এস মানে এস এর মানটা আউটপুটে দেখাবো, এবং স্টেপ 5-এ আমি প্রোগ্রামটা শেষ করে দিব, কারণ আউটপুট দেখানোর পরে আমার কোনো কাজ নাই। এই হচ্ছে আমার অ্যালগরিদম, তোমাদের বেসিকটা বুঝাইলাম। এখন আমাকে বলো, এই অ্যালগরিদমে কোনো প্রবলেম, এই মানে প্রোগ্রামের অ্যালগরিদমে কোনো ধরনের প্রবলেম তোমার আছে নাকি নাই? যদি থাকে আমি খুব সুন্দরভাবে আরেকবার বুঝাই দিব, আর যদি না থাকে তাহলে আমরা ফ্লো চার্টের দিকে মুভ করব। যারা লাইভে আছো তাদেরকে কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু বলো। আলহামদুলিল্লাহ, কারো কোনো সমস্যা নাই। এবার আমরা আসি হচ্ছে ফ্লো চার্ট। ফ্লো চার্ট তোমরা পারো, তারপরে আমরা ফ্লো চার্ট লেখার কিছু নিয়ম আছে, সেই নিয়মটাকে দেখি। ফ্লো চার্ট লেখার নিয়ম, সি প্রোগ্রামে তোমার যদি বেসিক ক্লিয়ার থাকে না, প্রোগ্রামিং অ্যান্সার করতে এত মজা লাগবে। তুমি দেখবা সবার আগে তুমি প্রোগ্রামিং অ্যান্সার করতেছো। আমার কথাটা বিশ্বাস হয় না, কিন্তু এটি সত্যি। ফ্লো চার্টে শুরুতে লিখতে, এই শুরু আর শেষ বা স্টার্ট এবং এন্ড লিখতে হয় এরকম ডিম্বাকৃতির মধ্যে, ওভাল আকৃতির মধ্যে। এই ওভাল আকৃতির মধ্যে আমি কি লিখবো? স্টার্ট অথবা এন্ড লিখবো। সামান্তরিকের মধ্যে আমরা লিখব হচ্ছে ইনপুট বা আউটপুট লিখব হচ্ছে আমরা সামান্তরিকের মধ্যে। আয়তক্ষেত্রের মধ্যে আমরা লিখব হচ্ছে প্রসেস বা প্রক্রিয়া। রম্বসের মধ্যে আমরা লিখব হচ্ছে সিদ্ধান্ত বা কন্ডিশন যেটাকে বলে। ছোট সাইজের একটা বৃত্ত, এটার মধ্যে লিখবো হচ্ছে আমরা, এটা হচ্ছে কানেক্টর বা সংযোগ। এটা জেনারেলি আমাদের ব্যবহার করতে হবে অনেক পরে, এবং এই তীর চিহ্নের মাধ্যমে বোঝায় হচ্ছে প্রবাহ। অর্থাৎ কোন লাইনটা কোথায় লিখতে হবে সেটা আমার বুঝতে হবে। তাহলে স্টার্ট এবং এন্ড এটা আমি লিখবো হচ্ছে কোথায় বলো? ডিম্বাকৃতির মধ্যে। ইনপুট এবং আউটপুট আমি লিখবো হচ্ছে সামান্তরিকের মধ্যে। আয়তক্ষেত্রের মধ্যে লিখবো হচ্ছে আমি প্রসেস। রম্বসের মধ্যে লিখবো হচ্ছে আমি কন্ডিশন। ছোট বৃত্তের মধ্যে লিখবো হচ্ছে আমি সংযোগ বা কানেক্টর, এবং তীর চিহ্নের মাধ্যমে বোঝায় হচ্ছে প্রবাহ। তো এখন এই অ্যালগরিদমটাকে যদি আমি ফ্লো চার্টে রূপান্তর করি তাহলে কিভাবে হবে দেখি। ফ্লো চার্ট, এই অ্যালগরিদমটাকে আমরা ফ্লো চার্টে রূপান্তর করব। তাহলে কি হবে? প্রথমেই হচ্ছে স্টেপ 1-এ আমি লিখছি হচ্ছে কি স্টার্ট, অর্থাৎ এখানে লিখবো হচ্ছে আমি স্টার্ট। স্টেপ 2-তে হচ্ছে ইনপুট। ইনপুট আমরা লিখি হচ্ছে সামান্তরিকের মধ্যে, এখানে আমি লিখবো কি ইনপুট এ কমা বি। এটা 3 নাম্বারটা কি হবে? 3 নাম্বারটা আসলে কি? ইনপুট, আউটপুট, নাকি প্রসেস, নাকি সিদ্ধান্ত, নাকি কানেক্টর? মানে 3 নাম্বার স্টেপটা কি বলো তো দেখি, কেউ পারো কিনা? এনিওয়ান? 3 নাম্বার স্টেপটা কি কমেন্ট করে জানাও তো। প্রসেস, ভেরি গুড। আচ্ছা, প্রসেস জিনিসটা কি? ইনপুট আউটপুট ছাড়া যা আছে সবই প্রসেস। কন্ডিশন দেখলেই চেনা যায়, ইনপুট আউটপুট দেখলেই চেনা যায়।
ইনপুট আউটপুট ছাড়া যা আছে মনে রাখবা সবই প্রসেস, অর্থাৎ প্রসেস লিখতে হবে আমার আয়তক্ষেত্রের মধ্যে এস ইকুয়াল টু এ প্লাস বি। এরপর হচ্ছে আউটপুট, আউটপুটও আমার লিখতে হবে সামান্তরিকের মধ্যে, অর্থাৎ প্রিন্ট এস এবং লাস্টে হচ্ছে এন্ড, এন্ড লিখতে হবে আবার ওভালের মধ্যে এন্ড, এবং প্রত্যেকটা প্রবাহ দিয়ে বুঝিয়ে দিতে হবে, অর্থাৎ তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দিতে হবে। হয়ে গেল আমার ফ্লো চার্ট। ফ্লো চার্ট নিয়ে তোমাদের কারো কোনো সমস্যা থাকার কথা না আমার মনে হয়, ফ্লো চার্ট আমরা পারি। সমস্যাটা হবে হচ্ছে সি প্রোগ্রামে। সি প্রোগ্রামে কোনো সমস্যা না, আমরা দেখো আস্তে আস্তে যখন আমরা পড়তে থাকবো কখন যে তোমাদের বেসিক ক্লিয়ার হয়ে যাবে তোমরা টেরও পাবা না ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথমে আমাদের সি প্রোগ্রামটা লেখার আগে জানতে হবে যে একটি বেসিক সি প্রোগ্রাম বা সি প্রোগ্রাম লেখার যে বেসিক রুলটা আছে, তোমরা মনে করে দেখো আমরা যখন HTML পড়ছিলাম, একটা সেকেন্ড একটু দাঁড়াও। আমরা যখন HTML পড়ছিলাম তখন আমরা কিছু ফিক্সড কথাবার্তা লিখছিলাম না? আচ্ছা, লাইভের মাঝখানে আমি 5-6 মিনিটের জন্য আমাকে একটু উঠতে হবে, লাইভে থাকবা তোমরা, আমি একটু উঠবো, লাইভ চলতে থাকবে, আমি 5 মিনিট পরে এসে আবার জয়েন করবো, এখন না একটু পরে। তো একটা বেসিক সি প্রোগ্রাম আমরা যখন HTML কোড লিখছিলাম তখন কিছু ফিক্সড কথাবার্তা লিখছিলাম HTML এর মধ্যে। প্রথমে লিখছিলাম HTML ট্যাগ, তারপরে হেড ট্যাগ, তারপরে বডি ট্যাগ, উপরে লিখছিলাম ডক টাইপ HTML। আমরা যে কোনো HTML কোড লেখার জন্য কিন্তু আমাদের ওই কথাগুলো ফিক্সড লিখতেই হইতো। একইভাবে সি প্রোগ্রাম লেখার জন্য আমাদের কিছু ফিক্সড কথাবার্তা লিখতে হবে, যে প্রোগ্রামে আসুক না কেন এই ফিক্সড কথাবার্তাগুলো আমাকে লিখতেই হবে। সেই ফিক্সড কথাবার্তাগুলো কি কি আমরা একটু লিখে ফেলি। হ্যাশ ইনক্লুড stdio.h, সব কিন্তু ছোট হাতের, বড় হাতের কিচ্ছু নাই। এখানে বোঝাই হচ্ছে ইনক্লুড, std তে হচ্ছে স্ট্যান্ডার্ড, i তে হচ্ছে ইনপুট এবং o তে হচ্ছে আউটপুট, আর h তে হচ্ছে হেডার, int মেইন। এরপরে সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ। আমি একটু যাচ্ছি, আমি ঠিক 5 মিনিট পরে চলে আসবো।
সরি, একটু দরকার ছিল আর কি। আচ্ছা, শোনা আছে আমাকে? একটু কমেন্ট করো তো। এটা হচ্ছে যে কোনো একটা বেসিক সি প্রোগ্রাম লেখার, যে কোনো একটা যে সি প্রোগ্রামে আসুক না কেন, এই জিনিসটা হচ্ছে যে আমাদের অবশ্যই লিখতে হবে। আচ্ছা, এবার আমাদের কাজ হচ্ছে এই যে আমরা অ্যালগোরিদমটা লিখছি, সেই অ্যালগোরিদমটাকে আমি সি প্রোগ্রামে কনভার্ট করব খুব সহজে। এই অ্যালগোরিদমটাকে আমি সি প্রোগ্রামে কনভার্ট করব খুবই সহজে। খেয়াল করো, এই হচ্ছে আমার অ্যালগোরিদম, এটাকে আমি সি প্রোগ্রামে কনভার্ট করব। তো নাম্বার ওয়ান হচ্ছে আমাদের তো ফার্স্ট কাজ হচ্ছে সি প্রোগ্রামের যে বেসিক কথাবার্তাগুলো আছে এগুলো লিখে ফেলা। হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ int মেইন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট শেষ লিখলাম। এবার লাইন বাই লাইন আমরা কনভার্ট করব। স্টার্ট, মনে রাখবা স্টার্ট মানে সি প্রোগ্রামের ডিক্লারেশন লাইন। ডিক্লারেশন সি প্রোগ্রামে এই স্টার্ট মানে অ্যালগরিদমের স্টার্ট মানে সি প্রোগ্রামের ডিক্লারেশন লাইন। এখন স্যার ডিক্লারেশন লাইন মানেটা কি? ডিক্লারেশন লাইন মানে হচ্ছে এই সি প্রোগ্রামে আমরা যতগুলা বাক্স ব্যবহার করতেছি, অর্থাৎ মেমোরি, যেটাকে বললাম না মেমোরি, এই সি প্রোগ্রামে আমরা যতগুলা মেমোরি তৈরি করতেছি, মানে যে নামের মেমোরিগুলো তৈরি করতেছি ওই মেমোরির নামগুলো তোমাকে লিখতে হবে, এবং সেই মেমোরির মধ্যে কি ধরনের ভ্যালু এসে বসতে পারে সেটাও তোমাকে বইলা পারমিশন নিয়ে নিতে হবে। এই লাইনটাকে বলা হয় ডিক্লারেশন লাইন। এখন আমাকে বলো তো এই সি প্রোগ্রামে আমরা সর্বমোট কতগুলা বাক্স ব্যবহার করছি বলো দেখি, কেউ বলতে পারবা? এই সি প্রোগ্রামে মোট কতগুলা মেমোরি ব্যবহার করছি? এনিওয়ান? তিনটা। ভেরি গুড, তিনটা মেমোরি ব্যবহার করছি। নামগুলা কি কি? একটার নাম হচ্ছে এ, একটার নাম হচ্ছে বি, এবং আরেকটার নাম হচ্ছে এস। তিনটা মেমোরি আমরা ব্যবহার করছি, এবং এই মেমোরিগুলোর মধ্যে আমরা ধরে নিলাম যদিও দুইটা সংখ্যার যোগফলের ক্ষেত্রে সংখ্যা দুইটা দশমিকও হইতে পারে, পূর্ণ সংখ্যা হইতে পারে, কিন্তু আমরা প্রথম প্রোগ্রাম হিসেবে আমরা ধরে নিলাম যে আমাদের এই বাক্সগুলোর মধ্যে শুধুমাত্র পূর্ণ সংখ্যা হিসেবে বসবে, এবং যেহেতু পূর্ণ সংখ্যা হিসেবে বসবে আমাদের সামনে লিখতে হবে আইএনটি। আইএনটির ফুল মিনিং হচ্ছে ইন্টিজার, যেটার বাংলাই হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে আমি বললাম এটার বাংলা তর্জমাটা হইতেছে পূর্ণ সংখ্যা বসবে এরকম তিনটা মেমোরি আমি ব্যবহার করব। একটার নাম এ, একটার নাম বি, আর একটার নাম হচ্ছে এস। এটার মানে হচ্ছে এটা। এবং সি প্রোগ্রামের রুল হচ্ছে প্রত্যেকটা স্টেটমেন্ট বা প্রত্যেকটা লাইনের পরে তুমি একটা করে কি দিবা? সেমিকোলন দিবা। ভেরি গুড। তাহলে আমার এক নাম্বার লাইন কিন্তু সি প্রোগ্রামে কনভার্ট হয়ে গেল। এবার আসি দুই নাম্বার লাইন, ইনপুট এ কমা বি। ইনপুট নেওয়ার জন্য সি প্রোগ্রামে যে ওয়ার্ডটা লিখতে হবে সেটা হচ্ছে স্ক্যান এফ, একটা ফাঁকা ফার্স্ট ব্র্যাকেট, লাস্টে সেমিকোলন। এখন ফাঁকা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি বসবে? ফাঁকা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ইনভার্টেড কমার মধ্যে 2% ডি লিখতে হবে কোনো স্পেস দেওয়া ছাড়া। 2% ডি লিখতে হবে কোনো স্পেস দেওয়া ছাড়া। ইনভার্টেড কমার বাইরে একটা কমা দিতে হবে, এবং লিখতে হবে অ্যাড্রেস অফ এ কমা অ্যাড্রেস অফ বি। এটা হচ্ছে অ্যাড্রেস অফ চিহ্ন, যেটাকে আমরা এন্ড চিহ্ন হিসেবে চিনি, এটাকে বলা হয় অ্যাড্রেস অফ চিহ্ন। এখন এটার বাংলা মানেটা বলি। এই লাইনের আমি ইনপুট নিব বা ইনপুট দিব দুইটা পূর্ণ সংখ্যা। পার্সেন্ট ডি কেন দুইটা লিখছি? কারণ আমার ইনপুট হচ্ছে দুইটা, মানে দুইটা সংখ্যা দিতে হবে ইনপুট, তাই না? দুইটা সংখ্যা ছাড়া তো হবে না, দুইটা সংখ্যা ইনপুট দেওয়া লাগবে, এবং দুইটাই হইতেছে পূর্ণ সংখ্যা। তুমি এইখানে যে মেমোরিগুলাকে, যদি কোনো মেমোরিকে তুমি ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার করো, কোনো বাক্সকে যখন ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার করবা, সেগুলোর মধ্যে যখন তুমি ইনপুট নিতে চাবা তখন তোমাকে অবশ্যই পার্সেন্ট ডি লিখতে হবে।
ঠিক আছে, 2টা পার্সেন্ট ডি লিখছি কেন, কারণ 2টাই পূর্ণ সংখ্যা আসবে, 2টা ইনপুট, এই কারণে। কমা দিয়ে এর মধ্যে একটা, বি এর মধ্যে একটা, অর্থাৎ আমি ইনপুট দিব 2টা পূর্ণ সংখ্যা, যার প্রথম সংখ্যাটা বসবে হচ্ছে এ এর অ্যাড্রেসে এবং দ্বিতীয় সংখ্যাটা বসবে হচ্ছে বি এর অ্যাড্রেসে। এটার বাংলা মানে হচ্ছে এটা, আমি ইনপুট দিব 2টা পূর্ণ সংখ্যা, যার প্রথম সংখ্যাটা বসবে এর অ্যাড্রেসে এবং দ্বিতীয় সংখ্যাটা বসবে বি এর অ্যাড্রেসে। এই লাইনের মাধ্যমে আমি এটা বুঝাই দিলাম। 3 নাম্বার লাইনে আছে কি এস ইকুয়াল টু এ প্লাস বি, সিম্পল প্রসেস, এস ইকুয়াল টু এ প্লাস বি যেভাবে আছে সেভাবেই, খালি লাস্টে একটা সেমিকোলন হবে। এরপরে আসা হচ্ছে প্রিন্টএফ, মানে প্রিন্ট বা আউটপুট। আউটপুট দেখানোর জন্য যে কিওয়ার্ডটা ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে প্রিন্টএফ। এখন আমার প্রশ্ন হচ্ছে আউটপুট কয়টা এই প্রোগ্রামে, কয়টা ভ্যালু আউটপুট? একটা, ভেরি গুড, একটা সংখ্যা হচ্ছে আউটপুট। তাহলে প্রিন্টএফ এর মধ্যে ইনভার্টেড কমার মধ্যে আমি লিখবো হচ্ছে একটা পার্সেন্ট ডি, কমা দিয়ে হচ্ছে কার ভ্যালুটা আউটপুট সেটা লিখতে হবে, এস এর ভ্যালুটা হচ্ছে আউটপুট, এস এর ভ্যালুটা হচ্ছে আউটপুট। অর্থাৎ আমি আউটপুট দেখাবো একটা পূর্ণ সংখ্যা, যেটা যেটা কার ভ্যালু, এস এর ভ্যালু। এখন প্রশ্ন হচ্ছে স্যার স্ক্যানএফ এর মধ্যে মেমোরির আগে অ্যাড্রেস চিহ্ন দিলেন, প্রিন্টএফ এর মেমোরির আগে অ্যাড্রেস চিহ্ন কেন দিলেন না? অনেক ভালো প্রশ্ন, অনেক ভেরি গুড, বিশাল কঠিন প্রশ্ন। এটার উত্তরটা খুবই সিম্পল। তুমি আমার বাসার ঠিকানা জানো না, আমার বাসায় যাওয়ার জন্য তোমার কি দরকার? আমার বাসায় যাওয়ার জন্য তোমার ঠিকানা দরকার, অ্যাড্রেস দরকার। যখন ইনপুট নিব কোন অ্যাড্রেসে যাবে সেটা বলার জন্য অ্যাড্রেস চিহ্ন দিতে হবে। কিন্তু তুমি আসো আমার বাসায়, বেরোয়ার জন্য কি তোমার অ্যাড্রেস দরকার আছে? না, বেরোয়ার জন্য তোমার অ্যাড্রেস দরকার নেই। এস এস নামক বাক্সে তো যোগফলটা আছেই, এখান থেকে বের করে আউটপুট দেখাবে, এটার জন্য কি আবার অ্যাড্রেসের চিহ্ন দেওয়া লাগবে? ও তো ওই অ্যাড্রেসেই আছে, তাহলে ওরে আমি কই পাঠাবো অ্যাড্রেস থেকে বের করে, তাই না? তো প্রিন্টএফ এর মধ্যে কোনো অ্যাড্রেস চিহ্ন লাগবে না, অ্যাড্রেস চিহ্ন লাগে হচ্ছে স্ক্যানএফ এর মধ্যে। লাস্টে কি আছে? এন্ড। এন মানে সব সময় লিখতে হবে রিটার্ন জিরো, রিটার্ন এন্ড মানে সব সময় লিখতে হবে রিটার্ন জিরো। তোমরা কি বুঝছো? এখন পর্যন্ত যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তোমরা বলতে থাকো, আমি হচ্ছে সি প্রোগ্রামটা এখন লাইভ করে দেখাবো। এটা নিয়ে যদি কারো প্রশ্ন থাকে করতে থাকো, আমি সি প্রোগ্রামটা লাইভ করে দেখাই। এই হচ্ছে আমার সি প্রোগ্রামটা। আমরা আচ্ছা এখানে এস দিই, তাহলে তোমাদের একটু সামঞ্জস্য হবে বুঝতে। সি এর পরিবর্তে আমরা এস দিলাম, যদিও একই কথা। আচ্ছা ফার্স্টে একটু বুঝাই দিব না, সমস্যা নেই। এটা দেখো, এটাও তো সেম প্রোগ্রামই। এটা দেখো, প্রথমে আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত বলি। প্রথমে দেখো ডিক্লারেশন লাইন, স্টার্ট, যে তিনটা প্রোগ্রাম সরি যে তিনটা মেমোরি আমরা ব্যবহার করব সেই মেমোরি তিনটার নাম লিখতে হবে এবং সেটার মধ্যে কি ধরনের ভ্যালু হিসাবে বসতে হবে সেটা লিখতে হবে। 2 নাম্বার স্টেপে অ্যালগরিদমে কি ছিল? ইনপুট এ কমা বি। ইনপুট নেওয়ার জন্য সি প্রোগ্রামে কোন কিওয়ার্ডটা? স্ক্যানএফ। স্ক্যানএফ এর পরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ইনভার্টেড কমার মধ্যে তোমার ওই কয়টা পার্সেন্ট ডি দিতে হবে যে কয়টা ইনপুট তোমার লাগবে। তো আমার এখানে কয়টা ইনপুট লাগতেছে? 2টা ইনপুট লাগতেছে, 2টা পূর্ণ সংখ্যা, পার্সেন্ট ডি। কমা দিয়ে একটা সংখ্যা বসবে এর অ্যাড্রেসে, আরেকটা সংখ্যা আইসা স্টোর হবে বি এর অ্যাড্রেসে, লিখলাম। এরপর 3 নাম্বার স্টেপে কি ছিল? এস ইকুয়াল টু এ প্লাস বি। এখানে আমরা লিখলাম এস ইকুয়াল টু এ প্লাস বি, খালি লাস্টে একটা সেমিকোলন দিলাম। 4 নাম্বার স্টেপে কি ছিল? প্রিন্ট এস। অর্থাৎ এখানে সি প্রোগ্রামে লিখতে হবে প্রিন্ট এফ পার্সেন্ট ডি কমা এস, অর্থাৎ এস এর ভ্যালুটা আউটপুটে দেখাবো। এবার আমি দেখো প্রোগ্রামটা রান করি। তোমরা একটা কালো স্ক্রিন দেখতে পাচ্ছ, এই কালো স্ক্রিনটাকে বলা হয় আউটপুট স্ক্রিন। এবং খুব মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো, আউটপুট স্ক্রিনটা ব্লিঙ্ক করতেছে, কোনো কিছু শো করতেছে না। ব্লিঙ্ক করার মানে হইতেছে ওই যে তোমার আমি জিজ্ঞাসা করলাম না যে দুইটা সংখ্যার যোগফল কত, তো তুমি যেরকম হা করে বসেছিলা যে স্যার সংখ্যা দুইটাই তো কোন নেই, আমি কি ইনপুট কি উত্তর দিব আপনারে? তো ও আমারে বলতেছে যে আপনার সংখ্যা দেন আমারে, সংখ্যা না দিলে আপনি আপনার কি যোগ করে দেখাবো। ঠিক আছে, তাহলে তোমার আমি সংখ্যা দেই। কিবোর্ডের মাধ্যমে একটা সংখ্যা দিলাম হচ্ছে 30, দিয়া এন্টার দেওয়ার সাথে সাথে ওই যে এ নামক বাক্সে
আমি বলছি না, এই যে দেখো, এই যে এই লাইনের কারণে, এই যে এই লাইনের কারণে এই ঘটনাটা ঘটতেছে, স্ক্যানএফ লাইনের কারণে। আমি যখন 30 দিয়ে এন্টার দিলাম, সাথে সাথে এ নামক বাক্সে ঢুকে গেছে হচ্ছে 30, সাথে সাথে কোন বাক্সে ঢুকে গেছে 30, এ নামক বাক্সে ঢুকে গেছে 30। এবার আমি দিলাম হচ্ছে 50, সাথে সাথে বি নামক বাক্সে ঢুকে গেছে কত, 50। এরপরে ক্যালকুলেশন হবে এটা এই লাইনে, এস ইকুয়াল টু এ প্লাস বি হবে, অর্থাৎ এস এর মধ্যে ঢুকবে কত, 50 আর 30 80। আমি এন্টার দেওয়ার সাথে সাথে আমাকে উত্তর দেখাবো হচ্ছে 80। এই 80 উত্তরটা কেন দেখাইছে, কোন লাইনের কারণে দেখাইছে জানো? এই যে এই লাইনের কারণে, প্রিন্টএফ লাইনের কারণে। প্রিন্টএফ আমি কার মান দেখাইতে বলছি? এস এর মান দেখাইতে বলছি। মনে করো আমি প্রিন্টএফ লাইনটা আমি লিখি নাই, ভুলে, ঠিক আছে, তাইলে কি হবে দেখো তো। ধরো প্রিন্টএফ লাইনটা আমি লিখি নাই, তাহলে কি ঘটনা ঘটবে? ধরো আমি 100 লিখলাম, তাহলে এ এর মধ্যে ঢুকে গেছে 100, আমি লিখলাম 300, বি এর মধ্যে ঢুকে গেছে কত, 300। এন্টার দিলাম, কোনো উত্তর দেখাই নাই, কেন বলো তো? 400 দেখানোর কথা উত্তর, কিন্তু 400 দেখাই নাই কেন বলো? দেখি কার কার মাথায় ঢুকছে বলো, 400 দেখাই নাই কেন, ওয়াই? কেন 400 দেখায় নাই বলো দেখি? কোন উত্তর দেখাইলো না কেন? এতে ঢুকছে 100, বি তে ঢুকছে 100, এস এ কিন্তু যোগফল আছে, এস এ যোগফলটা আছে, কিন্তু যোগফলটা দেখানোর জন্য, আউটপুটে শো করার জন্য প্রিন্টএফ লাইনটা তো লাগবে। প্রিন্টএফ লাইনটা লাগবে না? আমি তো প্রিন্টএফ লাইনটা বাদ দিয়ে দিছি, দুধ ভাত করে দিছি, কমেন্ট করে দিছি, প্রিন্টএফ লাইনটা বাদ দিয়ে দিছি, সোজা কথা। তো প্রিন্টএফ লাইনটা বাদ যে দিছি, ও ঠিকই যোগ করছে, ও এস এর মধ্যে ঠিকই মান রাখছে, কিন্তু আসলে এস এর মানটা দেখানোর সুযোগটা পাইনি, কারণ প্রিন্টএফ লাইনটা তো আমি বাদ দিয়ে দিছি। অর্থাৎ আমাকে আউটপুট দেখায় কোন লাইনের কারণে? প্রিন্টএফ লাইনের কারণে। ওকে, তো এখন আমাকে বলো, এই পর্যন্ত কে কে বুঝো নাই? হ্যাঁ, আপনি তো স্যার উত্তর বের করতে বলেন নাই। না, আমি উত্তর ঠিকই ও ক্যালকুলেশন করে রাখছে। মানে জিনিসটা অনেকটা এরকম যে আমি তোমারে জিজ্ঞাসা করলাম দুইটা সংখ্যার যোগফল কত, তুমি আমারে বললা যে স্যার সংখ্যা দুইটা কত বলেন। তো স্ক্যানএফ লাইনের কারণে আমি তোমারে বললাম, স্ক্যানএফ লাইন, মনে করো তুমি কম্পিউটার, ঠিক আছে? তো স্ক্যানএফ লাইনের কারণে আমি তোমারে বললাম যে একটা সংখ্যা হচ্ছে 10 আর একটা সংখ্যা হচ্ছে 20। তুমি অলরেডি এর মধ্যে 10 রাখলা, বি এর মধ্যে 20 রাখলা, 20টাকে মাথায় ক্যালকুলেশন করে রাখছো, যোগফল হচ্ছে 30। আমি তোমার বললাম এইবার উত্তর কো, তুমি চুপ মুখ বন্ধ করে বসে আছো, তুমি উত্তরই কইতাছো না, তাহলে তো লাভ নাই আলটিমেটলি। তুমি কিন্তু ক্যালকুলেশন মাথায় ঠিকই করছো, ও একইভাবে ক্যালকুলেশন ঠিকই করে এস এর মধ্যে 30 রাখা দিছে, কিন্তু প্রিন্টএফ লাইনটা না থাকার কারণে সে বলতে পারতেছে না বা দেখাইতে পারতেছে না। তো এই পর্যন্ত তো তোমাদের মোটামুটি ক্লিয়ার আশা করি। তো আমরা নেক্সট প্রোগ্রামে চলে যাব, যেটা হচ্ছে লেখো একটি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম, অ্যালগরিদম ও ফ্লোচার্ট। একটি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম। তাহলে ফার্স্ট আমরা অ্যালগরিদমটা লিখি। তোমাদের আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে, তোমাদের আমি 1 মিনিট 2 মিনিট সময় দেই, 1 মিনিট সময় দেই, তোমরা একটু কষ্ট করে এই প্রোগ্রামটা খাতায় একটু লিখে ফেলো, এটা কাজে লাগবে, এটা আমাদের লাগবে, এই প্রোগ্রামটা সবসময় লাগতেছে। এটা তোমরা একটু খাতায় লিখে ফেলো, এখনই লেখো, খাতায় লিখলে তোমাদের মাথায় আরো ভালো করে ঢুকবে। তোমাদের আমি 1 মিনিট সময় দিচ্ছি, হ্যাঁ?
আচ্ছা, তোমরা লিখছো তাহলে সবাই, না? এবার আমরা এই প্রবলেমটা সলভ করব। তো আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, এই প্রবলেমের আউটপুট কয়টা এবং এই প্রোগ্রামে ইনপুট কয়টা এবং আউটপুট কি ধরনের, এই দুইটা উত্তর আমাকে কমেন্ট দিয়ে জানাও। আমি তারপরে সামনের দিকে ফরওয়ার্ড করব, কারণ আমি বলছি প্রথমেই প্রত্যেকটা প্রবলেম স্টেটমেন্ট দেখার পর আমি এই প্রশ্নটা জিজ্ঞাসা করব যে এই প্রবলেমের ইনপুট কয়টা লাগবে এবং আউটপুট কি ধরনের হবে। এটা কিন্তু আমি শুধু জিজ্ঞাসা করবো এবং তোমার বলতে হবে এটা, নাহলে আমি ধরে নিব যে তোমরা বুঝতেছো না। এই প্রবলেমের জন্য ইনপুট কয়টা? ইনপুট আর, অর্থাৎ একটা। গুড, ভেরি গুড, ভেরি গুড। এক নাম্বার হচ্ছে স্টার্ট, 2 নাম্বার হচ্ছে ইনপুট আর। ইনপুট আর, আমরা একটা আর নামক বাক্স তৈরি করলাম, বাক্সের নাম আর, বা তুমি যে কোনো, তুমি তোমার নামও দিতে পারতাম, বাক্সের নাম দিতে পারতাম আমরা রেডিয়াস, এরকম নামও দিতে পারতাম। আমরা আর নামক একটা বাক্স তৈরি করলাম। 3 নাম্বার স্টেপে আমরা কি করব, এরিয়া নামে একটা বাক্স তৈরি করলাম, যেটার মধ্যে আমি এরিয়াটা রাখবো, অর্থাৎ পাই আর স্কোয়ারের মানটা রাখবো। 4 নাম্বার স্টেপে হচ্ছে প্রিন্ট এরিয়া, এবং 5 নাম্বার স্টেপে হচ্ছে এন্ড। ঠিক আছে? এবার যদি আমি ফ্লো চার্ট লিখি, তাহলে স্টার্ট, ইনপুট আর, এরিয়া ইকুয়াল টু পাই আর স্কোয়ার, সরি, প্রিন্ট এরিয়া, এন্ড। অর্থাৎ এরপরে ফ্লো গুলা দিয়ে দাও, প্রবাহ। এই হচ্ছে আমার অ্যালগরিদম ফ্লোচার্ট, খুব একটা সমস্যা না, আগের মতোই অনেকটা। এখন আমার কাজ হচ্ছে সি প্রোগ্রাম লিখতে হবে। সি প্রোগ্রাম লিখবো। সি প্রোগ্রাম লেখার জন্য আমি একটু অ্যালগরিদমটাকে সাথে নিয়ে যাই, তাহলে আমাদের সি প্রোগ্রামটা লিখতে সুবিধা হবে। তোমরা একটা অ্যালগরিদমকে যদি সি প্রোগ্রামে কনভার্ট করতে পারো, একটা অ্যালগরিদমকে সি প্রোগ্রামে কনভার্ট করতে পারলেই এক সেট অ্যান্সার করতে পারবে। এই ধরনের একটা প্রশ্ন সবসময় থাকে, অ্যালগরিদম বা ফ্লোচার্ট উদ্দীপকে দেওয়া থাকে, সি প্রোগ্রাম লিখতে হয়। তো ফার্স্টে সি প্রোগ্রাম লেখার আগে আমরা কিছু ফিক্সড কথাবার্তা সেগুলো লিখে ফেললাম। হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ int মেইন ফাঁকা ফার্স্ট ব্র্যাকেট ফাঁকা সেকেন্ড ব্র্যাকেট লিখলাম। এবার আসো 1 নাম্বার লাইন। 1 নাম্বার লাইনটাকে সি প্রোগ্রামে আমরা কোন নাম হিসেবে জানি? ডিক্লারেশন লাইন। ডিক্লারেশন লাইন আমরা কি করি, যে কয়টা বাক্স ব্যবহার করব সেই বাক্সগুলোর নাম লিখে রাখবো এবং সেই বাক্সে কি ধরনের ভ্যালু হিসেবে আসবে সেটা আমি বলে দিব। এখন বলতো আর এর মধ্যে বা এরিয়ার মধ্যে, সব সময় স্পেশালি এরিয়ার মধ্যে, এরিয়া নামক বাক্সে কি পূর্ণ সংখ্যা বসবে নাকি দশমিক সংখ্যা বসবে? কি মনে হয় তোমার? কি মনে হয় বলো তো দেখি? পূর্ণ সংখ্যা বা দশমিক সংখ্যা হইতে পারে। দেখো, পায়ের সাথে তুমি যখন কোনো একটা সংখ্যা গুণ করবা, সেটা তো আসলে পূর্ণ সংখ্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই। সেটা যদি থাকেও পূর্ণ সংখ্যা হওয়ার সম্ভাবনা, দশমিক যে হবে এটাই তো স্বাভাবিক। সো একটা জিনিস মনে রাখবা, তোমার প্রোগ্রামের আউটপুটে যদি বা অ্যান্সার, তোমার যে অ্যান্সারটা আসবে, যে উত্তরটা এই প্রোগ্রাম তৈরি করবে, সেই উত্তরটা, সেই ভ্যালুটা যদি কোনো কারণে দশমিক হওয়ার কোনো সম্ভাবনা থাকে, যেমন একটা এক্সাম্পল দিয়ে বলি, দুইটা সংখ্যার গড়,
দুইটা সংখ্যা যদি তুমি এরকম দাও 3 আর 5, 5 আর 3 দিলা, 2 দিয়ে ভাগ করলে পূর্ণ সংখ্যা আসে। কিন্তু তুমি সবসময় দুইটা বেজোড় সংখ্যা দিবে এমন তো কোনো কথা নেই। তুমি তো দুইটা জোড় সংখ্যাও দিতে পারো, তুমি একটা জোড় একটা বেজোড়ও দিতে পারো। একটা জোড় একটা বেজোড় দিলে তো তোমার দশমিক আসতে পারে। সো কোনো যদি পসিবিলিটি থাকে যে তোমার কোনো না কোনো মানে ক্ষেত্রে উত্তর দশমিক আসার সম্ভাবনা আছে, তুমি সবগুলা বাক্সকে দশমিকের জন্য উপযুক্ত করে লিখবা। অর্থাৎ তুমি বলবা যে আমি এখানে দুইটা বাক্স ব্যবহার করবো, একটা আর একটা হচ্ছে এরিয়া, কিন্তু সেগুলোর মধ্যে ঢুকবে হচ্ছে দশমিক সংখ্যা। কারণ দশমিক সংখ্যা যে বাক্সে ঢুকতে পারে সেই বাক্সে পূর্ণ সংখ্যা ঢুকতে পারে, কিন্তু পূর্ণ সংখ্যা যে বাক্সে ঢুকবে সেই বাক্সে কিন্তু দশমিক সংখ্যা ঢুকবে না। সো দশমিক ফ্লোট হিসেবে ডিক্লেয়ার করাটা তোমার জন্য সেফ। তো আমি ফ্লোট মানে হচ্ছে দশমিক, আমি বলতেছি হচ্ছে এটার মাধ্যমে আর এবং এরিয়াতে দশমিক সংখ্যা প্রবেশ করবে, এটা আমি বলছি। এরপরে লাইনটা কি, ইনপুট আর, অর্থাৎ স্ক্যানএফ। এবার বলতো ইনভার্টেড কমার মধ্যে কি হবে, ইনভার্টেড কমার মধ্যে কি হবে বলো। ইনভার্টেড কমার মধ্যে কি হবে, এনিওয়ান? পার্সেন্ট ডি, ভেরি গুড। কয়টা পার্সেন্ট ডি হবে রে, একটা না দুইটা? ভেরি গুড সাজ্জাদ, একটা না দুইটা? কয়টা পার্সেন্ট, কয়টা পার্সেন্ট হবে? একটা, ভেরি গুড। পার্সেন্ট ডি হবে না, পার্সেন্ট এফ হবে। কারণটা কি, তুমি যখন কোনো কিছুকে ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার করবা তখন পার্সেন্ট ডি দিতে হবে। তুমি যখন কোনো কিছুকে ফ্লোট হিসেবে ডিক্লেয়ার করবা তখন সব জায়গায় পার্সেন্ট এফ ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো পার্সেন্ট এফ হবে একটা, ঠিক আছে? পার্সেন্ট এফ হবে কয়টা, পার্সেন্ট এফ হবে হচ্ছে একটা। ওকে ফাইন। এরপরে কমা দাও, ইনপুটটা ঢুকবে কোথায়, ইনপুটটা ঢুকবে কোথায়, ইনপুটটা ঢুকবে হচ্ছে অ্যাড্রেস অফ আর এর মধ্যে। ইনপুটটা ঢুকবে কোথায়, অ্যাড্রেস অফ আর এর মধ্যে। এরপরে লাইনে কি আছে, এরিয়া ইকুয়াল টু, এইবার আসো সি প্রোগ্রামে পাই নামে লেখার জন্য কিবোর্ডে কোনো চিহ্ন নাই। পাই লেখার জন্য সি প্রোগ্রামে কিবোর্ডে কোনো চিহ্ন নাই। তাহলে আমি কি লিখবো, হয় আমি 22/7 লিখবো, অথবা আমি সরাসরি লিখবো হচ্ছে 3.1416। এবং কিবোর্ডে এই চিহ্ন দেওয়ার মতো কোনো চিহ্ন নাই। সো ইনটু মানে হচ্ছে স্টার, ইনটু আর, ইনটু আর। তুমি মোবাইলে কি পাই লিখতে পারবা, পাই লিখতে পারবা না। মোবাইলে যা যা লিখতে পারবা কম্পিউটারেও তাই লিখতে হবে। মোবাইলে তোমার ক্রস চিহ্ন আছে নাই, মোবাইলে স্টার চিহ্ন আছে, ঠিক আছে? তো এরিয়ার মধ্যে এখন কি থাকবে, আমার এরিয়াটা থাকবে। আর প্রিন্ট করার জন্য এর পরের লাইনে যদি আমি প্রিন্ট এরিয়া, তাহলে সেটার জন্য আমার কি প্রিন্ট এফ। এখানেও আমার কি দিতে হবে, পার্সেন্ট এফ দিতে হবে, কমা দিয়ে লিখতে হবে এরিয়ার মানটাই হচ্ছে আমি আউটপুটে দেখাবো। এন্ড মানে হচ্ছে রিটার্ন 0, ঠিক আছে? তো আমি যদি এখন বাস্তবে তোমাদের প্রোগ্রামিংটা করে দেখাই, তাহলে দেখো আমার কি করতে হবে, ফ্লোট আর কমা এরিয়া স্ক্যানএফ পার্সেন্ট এফ কমা অ্যাড্রেস অফ আর এরিয়া ইকুয়াল টু 3.1416 ইন্টু আর printf পার্সেন্ট এফ কমা এরিয়া, লাস্টে তো রিটার্ন 0। এই হচ্ছে আমার প্রোগ্রামটা। এবার যদি আমি রান করি, সেই যে বিপ বিপ করতেছে, তার মানে বলতেছে ভাই আমারে কোনো একটা ব্যাসার্ধের মান দে, একটা আর এর মান দে। আমি বললাম ঠিক আছে, আর এর মান হইতেছে 5। এটা দেওয়ার সাথে সাথে আর নামক বাক্সে ঢুকে গেছে কত, 5। এন্টার দাও, সাথে সাথে ক্যালকুলেশন করে বললো হচ্ছে 78.54001। তুমি দশমিকের পরে সবসময় 6টা ঘর পাবা।
দশমিকের পরে সবসময় 6টা ঘর পাবা। কিন্তু তুমি যদি বলো যে স্যার আমি দশমিকের পরে 6 ঘর না, আমি দশমিকের পরে 2 ঘর দিতে চাচ্ছি, তাহলে এই পার্সেন্টের পরে আর এফ এর মাঝখানে তুমি লিখবো হচ্ছে 0.2। এটার মানে হচ্ছে পার্সেন্ট দশমিকের পরে 2 ঘর এফ, পার্সেন্ট দশমিকের পরে 2 ঘর এফ, পার্সেন্ট দশমিকের পরে 2 ঘর এফ। এবার যদি আমি রান করে দেখো, 5-এর জন্য আমার উত্তর কত দেখাইলো? 78.54, 2 ঘর দেখাইছে। পরেরগুলা কিন্তু আর দেখাই নাই। যদি আমি দশমিকের পরে 2 ঘর দেখাইতে চাই বা 3 ঘর দেখাইতে চাই বা 4 ঘর দেখাইতে চাই বা যত ঘর দেখাইতে চাই, এই জায়গায় হচ্ছে আমি তত লিখবো। এই হচ্ছে আমার সি প্রোগ্রামটা। তো এই পর্যন্ত মনে হয় তোমরা বুঝতে পারছো। এখানে আমি সি প্রোগ্রামটা লিখে দিলাম। আচ্ছা, এরপরে আমরা নেক্সট যে প্রোগ্রামটা লিখবো সেটা হচ্ছে লেখো যে একটি 3টি সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম। সেম আবার 2টা প্রশ্ন, উত্তর দিয়ে দাও, তাড়াতাড়ি উত্তর দিয়ে দাও। এখানে ইনপুট কয়টা এবং আউটপুট কি ধরনের? উত্তর বলো। 3টি সংখ্যা, এই 3টা সংখ্যা আমি ধরে নিলাম পূর্ণ সংখ্যা, এটা আমি লিখে দিই 3টি পূর্ণ সংখ্যার গড়, 3টি পূর্ণ সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম লেখো। এখানে ইনপুট কয়টা এবং আউটপুট কি ধরনের? উত্তর দাও। কেউ দিতে পারবা উত্তর? ইনপুট 3টা, গুড সাজ্জাদ। আর আউটপুট? আউটপুট কি ধরনের হবে? ভ্যালু হবে না টেক্সট হবে? ভ্যালু হবে না টেক্সট হবে? ভ্যালু হবে না টেক্সট হবে? ইনপুট এবিসি, আউটপুট কি হবে? ভ্যালু না টেক্সট? আউটপুট কি কোনো ভ্যালু আসবে না কোনো টেক্সট আসবে? ইনপুট ঠিক আছে, আউটপুট, আউটপুট বলো, আউটপুট। আচ্ছা, তাহলে আমরা অ্যালগরিদমটা লিখি। আরে উত্তর লেখা দিতেছে দেখি বেটা, উত্তর তোরে কেডা লিখতে কইছে? তুই আমার খালি উত্তরটা ক। স্টার্ট। 2 নাম্বার হচ্ছে ইনপুট এ কমা বি কমা সি। 3 নাম্বার এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 3। 4 নাম্বার হচ্ছে প্রিন্ট এস। 5 নাম্বার হচ্ছে এন্ড। ফ্লোচার্ট সেম অ্যাজ ফ্লোচার্ট, ঠিক এটাই, জাস্ট আমার চিহ্নগুলো চেঞ্জ হবে। এটা হচ্ছে ডিমের মধ্যে, এটা হচ্ছে কিসের মধ্যে? আয়তক্ষেত্রের মধ্যে। এটা হচ্ছে প্রসেস, এটা হচ্ছে সামান্তরিক, এটা হচ্ছে কি আবার ডিমের মধ্যে। এরপরে জাস্ট তীর চিহ্ন দিয়ে ফ্লোটা দেখাই দিলেই হবে। এটাই হচ্ছে আমার কি ফ্লো চার্ট। এখন আমাদের মেইন যে কাজটা সেটা হচ্ছে সি প্রোগ্রাম। সি প্রোগ্রামের জন্য অ্যালগরিদমটা আমাদের লাগবে, অ্যালগরিদমটা আমরা নিয়ে গেলাম। সি প্রোগ্রামটা আমরা লিখবো। সি প্রোগ্রামটা কি হবে? সি প্রোগ্রামে শুরুতে আছে হচ্ছে স্টার্ট। আগে ফিক্স কথাবার্তাগুলো লিখে ফেলি। হ্যাশ ইনক্লুড stdio.h int main ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ। ওকে, এখন বলো তো দেখি, স্টার্ট মানে সি প্রোগ্রামে কোন লাইন? ডিক্লারেশন লাইন। ডিক্লারেশন লাইনে আমার টোটাল কয়টা বাক্স ব্যবহার করতে হবে? আমাদের টোটাল এখানে কয়টা বাক্স ব্যবহার করছি বলো তো? এই প্রোগ্রামে টোটাল কয়টা বাক্স ব্যবহার করা হয়েছে বলো? কেউ কি বলতে পারবে? 4টা। ভেরি গুড। 4টা বাক্স কি কি? এ কমা বি কমা সি এবং এস।
এখন এখানে কি লিখবো, ইন্টিজার না ফ্লোট? এটা হইলো সবচেয়ে বড় প্রশ্ন, বলো। এখানে কি লিখবো, ইন্টিজার লিখবো না ফ্লোট লিখবো, বলো। হ্যাঁ ইব্রুল, সবারটাই ঠিক আছে। উত্তর হচ্ছে এখানে ইন্টিজার লিখবো না ফ্লোট বলো, সেটা বলো। এখানে সামনে কি ইন্টিজার লিখবো না ফ্লোট লিখবো, সেটা বলো। ইন্টিজার। আচ্ছা, আর কারো কোনো মতামত? ইন্টিজার, আর কারো কোনো মতামত? ইন্টিজার, ভেরি গুড, সবারটাই ভুল হয়েছে। এখানে লিখবো ফ্লোট। কেন স্যার ফ্লোট লিখবো? কেন স্যার ফ্লোট লিখবো? আপনি স্যার এখানে তো স্পষ্ট ভাবে বলে দিচ্ছেন তিনটি পূর্ণ সংখ্যা, এই কারণেই তো আরো ভুল করানোর জন্য লিখছি এটা। তা আমি কি বলছি, উত্তর যদি দশমিক আসে, আও তুমি এখানে তিনটা পূর্ণ সংখ্যা দিলা, দিলে কি এই তিন দিয়ে ভাগ করলে দশমিক আসতে পারে না? দশমিক আসতে পারে না? অবশ্যই উত্তর যদি দশমিক আসে, উত্তর যদি দশমিক আসে তোমার এখানে ফ্লোট দিতেই হবে। ইনপুটে তুমি পূর্ণ সংখ্যা রাখো, তুমি যাই রাখো, উত্তর দশমিক আসতে পারে। যদি বুঝো অবশ্যই তুমি ফ্লোট দিবা। ফ্লোট না দিলে কি হবে দেখাবো, সামনাসামনি দেখাবো, সমস্যা নেই। ওকে ফাইন। এরপরে স্ক্যানএফ। স্ক্যানএফ এর মধ্যে আমি লিখবো তিনটা পার্সেন্ট এফ, যেহেতু ইনপুট আমার তিনটা, পার্সেন্ট এফ কমা অ্যাড্রেস অফ এ কমা অ্যাড্রেস অফ বি কমা অ্যাড্রেস অফ সি। ঠিক আছে? এরপরে এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 3। কেউ আবার এমনে ডিভাইডেড বাই দিও না, এমনে ডিভাইডেড বাই দিলে কিন্তু ভুল। আচ্ছা, প্রিন্ট এফ পার্সেন্ট এফ কমা এস রিটার্ন 0। আচ্ছা, কনফিউশন ক্লিয়ার করে দিই এখন, বাস্তবে কোড করে দেখাই। এর থেকে বড় প্রমাণতর কিছু হইতে পারে না নাকি? আমি লিখলাম ইন্টিজার এ কমা বি কমা সি কমা এস। ওকে, এরপরে প্রিন্ট এফ, সরি স্ক্যানএফ, স্ক্যানএফ পার্সেন্ট ডি কমা অ্যাড্রেস অফ এ কমা অ্যাড্রেস অফ বি কমা অ্যাড্রেস অফ সি। আচ্ছা, এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 3। এরপরে প্রিন্ট এফ পার্সেন্ট ডি কমা এস। আমি কিন্তু ইন্টিজার দিয়ে করছি, তাহলে প্রবলেমটা কি হবে দেখো। তিনটা পূর্ণ সংখ্যা দিলা, একটা দিলা 10, একটা দিলা 15, একটা দিলা 11। কত হয়? 25 আর 11 35 36। তো পূর্ণ সংখ্যায় আসবে 12। কোনো সমস্যা হয় নাই, কিন্তু হয়েছে? হয় নাই। এবার আসি, আমরা দিলাম হচ্ছে একটা দিলাম 3, একটা দিলাম 4, আর একটা দিলাম 1। ঠিক আছে? যোগফল তো দশমিক আসার কথা। এদের গড় কি 2? এদের গড় হচ্ছে 2 দশমিক সামথিং। দশমিক আসার কথা না, কিন্তু উত্তরে কি দশমিক দেখাইছে? দেখায়নি। উত্তর দশমিক দেখাবে না তো। আমি তো উত্তর, আমার উত্তরটা দশমিক আসার কথা, দশমিক তো আসলো না। কারণ পূর্ণ সংখ্যার মধ্যে, পূর্ণ সংখ্যার বাক্সে তুমি যখন দশমিকটা রাখবা, দশমিক সহ সংখ্যা রাখবা, তখন পূর্ণাংশটুকু রাইখা দশমিকটা ফালাই দিবে। অর্থাৎ 2 দশমিক সামথিং এর 2টা রাইখা বাকিটুকু ফালাই দিছে। সো এখানে তোমার অবশ্যই কি হিসেবে ডিক্লেয়ার করতে হবে? কি ফ্লোট হিসেবে ডিক্লেয়ার করতে হবে। আর এগুলোতে তাহলে সবগুলোতে কি লিখতে হবে? পার্সেন্ট এফ পার্সেন্ট এফ পার্সেন্ট এফ, এবং এখানেও লিখতে হবে কি? পার্সেন্ট এফ। এখন যদি আমি রান করি, কত কত দিছিলাম একটু আগে? 1, কি কি দিছিলাম রে? 1 আর 3 4, না 1 4 আর 3 দিছিলাম, এরকম দিছিলাম। 2.666667। এবার দশমিক আসছে না? এবার দশমিক আসছে। তো অর্থাৎ আমার যদি উত্তর, যদি আমার কি আসার সম্ভাবনা থাকে, উত্তর যদি আমার দশমিক আসার সম্ভাবনা থাকে, আমি সবগুলাকে কি হিসেবে ডিক্লেয়ার করব? ফ্লোট হিসেবে ডিক্লেয়ার করব। এটাও আমি তাহলে ইয়ে করে দিতেছি, তোমাদের দিয়ে দিতেছি যাতে বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, দিয়ে দিলাম। ওকে, নেক্সট লেখো।
নেক্সট লেখো, একটি ত্রিভুজের ভূমি ও উচ্চতার মাধ্যমে একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম। কি দেওয়া থাকলে? ভূমি ও উচ্চতা দেওয়া থাকলে বা ভূমি উচ্চতার মাধ্যমে। তাহলে এখানে 1 নাম্বার হচ্ছে কি স্টার্ট। 2 নাম্বার এখানে ইনপুট কি কি আমার বলতো? এখানে কার কার ভ্যালু ইনপুট নিলে আমি উত্তর দিতে পারবো, কার কার ভ্যালু জানলে আমি উত্তর দিতে পারবো, কার কার ভ্যালু জানলে আমি উত্তর দিতে পারবো, কোন কোন ভ্যালুটা এখানে ইনপুট বা কয়টা ভ্যালু এখানে ইনপুট, এবং আউটপুটটা কি ধরনের, এবং আমার কি নিতে হবে, ইন্টিজার নিতে হবে না ফ্লোট নিতে হবে, এই উত্তরগুলো কিন্তু আমার আগে বুঝে ফেলতে হবে। ঠিক আছে। নাম্বার 1 হচ্ছে এখানে ইনপুট হচ্ছে কয়টা? 2টা, ভূমি আর উচ্চতা। তাহলে ইনপুট ভূমি, ভূমির ইংলিশ কি? বেস, বি দিলাম, আর উচ্চতা হচ্ছে এইচ, হাইট, বি আর এইচ দিলাম। 3 নাম্বার হচ্ছে এরিয়া ইকুয়াল টু কি হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। 4 নাম্বার প্রিন্ট এরিয়া। 5 নাম্বার এন্ড। ফ্লোচার্ট তোমরা পারবা। ফ্লোচার্ট কি? ফ্লোচার্ট এটা হচ্ছে ডিমের মধ্যে, এটা হইতেছে সামান্তরিকের মধ্যে, এটা হইতেছে সোজাসুজি আয়তক্ষেত্রের মধ্যে, এটাও সামান্তরিকের মধ্যে, আর এটা হচ্ছে ডিমের মধ্যে। এরপর তীর চিহ্ন দিয়ে দিলেই হবে। অ্যালগরিদম আর ফ্লোচার্ট একই জিনিস, খালি চিত্রের মধ্যে লিখলেই হয়। আমাদের মেইন সমস্যা তো এগুলো না, আমাদের মেইন সমস্যা হচ্ছে সি প্রোগ্রাম। তাহলে এখন সি প্রোগ্রামের ফিক্সড কথাবার্তাগুলো লিখি। হ্যাশ ইনক্লুড stdio.h int main। আচ্ছা, এইবার আসো স্টার্ট। একটা একটা করে লাইন কনভার্ট করি। স্টার্ট, স্টার্ট মানে ডিক্লারেশন লাইন। ডিক্লারেশন লাইন মানে হচ্ছে আমার কয়টা বাক্স ব্যবহার করছি বলে দিতে হবে আগে। কয়টা বাক্স ব্যবহার করে বলে দিতে হবে। কয়টা বাক্স ব্যবহার করছি এখানে? কি কি? আর ফ্লোট। আচ্ছা, কি কি বাক্স ব্যবহার করছি এখানে? 3টা। গুড। আর নিতে হবে অবশ্যই ফ্লোট, কারণ যেহেতু এখানে আমার হাফ দিয়ে ভাগ করা আছে, আমি এগুলা পূর্ণ সংখ্যা দিলেও আমার কি আসতে পারে? এরিয়াটা দশমিক আসতে পারে। তাহলে ফ্লোট বি এইচ আর হচ্ছে কি এরিয়া। তাহলে স্ক্যানএফ %f %f কমা অ্যাড্রেস অফ বি কমা অ্যাড্রেস অফ এইচ। তাহলে এরিয়া ইকুয়াল টু হচ্ছে হাফ ইন্টু বি ইন্টু এইচ। প্রিন্ট এফ %f কমা এরিয়া, রিটার্ন 0। শেষ। এই হচ্ছে আমার ভূমি আর উচ্চতার মাধ্যমে একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট ও কি সি প্রোগ্রাম। আচ্ছা, তাহলে এখানে কি? ফ্লোট এরিয়া কমা বি কমা এইচ। %f হবে 2টা, একটা হচ্ছে বি এর মধ্যে, একটা হচ্ছে এইচ এর মধ্যে। আর এখানে কি হবে? হাফ ইন্টু বি ইন্টু এইচ। প্রিন্টএফ %d কমা এরিয়া। আচ্ছা, এটা তো এরিয়া। রান করি। তাহলে দ্য আউটপুট স্ক্রিন ইজ ওয়েটিং ফর দ্য ইনপুটস। ইনপুট এখানে কি? একটা ভূমি আর উচ্চতা। ভূমি দিলাম হচ্ছে 10, উচ্চতা দিলাম হচ্ছে, ভূমি 10 হলে উচ্চতা কত দিলাম? উচ্চতা দিলাম ধরো 5। তাহলে এরিয়া কত? 0 0 0 0 0 0। হাই 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 হাই, কি হয়ে গেল এটা? কেন 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 0 আসলো এরিয়া? ওয়াই? উত্তর দাও দেখি। কি শিখলা বলো? এটা কেন এরিয়া 0 দেখাইলো আমারে? বলো বলো বলো, এরিয়া কেন 0 দেখাইছে? বলো দেখি, কার মাথায় কি আসে শুনি।
বলো কার মাথায় এরিয়া 0 কেন দেখাইলো? 10 আর 5 হচ্ছে 50, 50 কে 2 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে 25। তো দেখানোর কথা তো 25, 0 দেখাইলো কেন? আরেকবার রান করি তো। চোখে কি ধান্দা লেগে গেল নাকি আমার? ভূমি দিলাম হচ্ছে 10, উচ্চতা দিলাম হচ্ছে 5, আবার 0। আরে উচ্চতার সাথে বেশি দরটা সম্পর্ক নাই। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, বি আর এইচ। কোথাও কি কোনো ভুল হয়েছে, সিনটেক্স ভুল হয়েছে? স্ক্যান এফ এরিয়া ফ্লোর, সূত্র ঠিক আছে। এই কেউ কি ভুল দেখতে পারতেছস রে? তোর চোখে পড়তেছে, অনেক সময় চোখে ধান্দা লেগে যায়, বুঝছস? কম্পিউটার দিকে তাকায় থাকতে থাকতে আচ্ছা 5 আর 10 দেখি তো, তাও 0, সব 0 আসতেছে। আবার প্রথম থেকে অঙ্ক করি তাইলে তাইলে হয়তো ধান্দা লাগছে। ফ্লোট এরিয়া কমা ভূমি কমা উচ্চতা, স্ক্যান এফ %f, একটা হচ্ছে বি এর মধ্যে, একটা হচ্ছে এইচ এর মধ্যে। হ্যাঁ, তাহলে এরিয়া ইকুয়াল টু হবে হচ্ছে 0.5 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, প্রিন্টএফ %f কমা এরিয়া, রিটার্ন 0। নতুন করে করলাম, দেখি কি হয়। অনেক সময় চোখে ধান্দা লাগে, তো একটা দিলাম 10 আর একটা দিলাম হচ্ছে 5, উত্তর হচ্ছে 25। এবার আসছে? আসবে না কেন? নাইস, আর বাপ সুদ দেয় বউ দায়িত্ব না মানে। আচ্ছা, এই 0.5 এর বদলে আমি হাফ দিলে ওর কি কামড়াইতেছে নাকি? ওরে আমি হাফ দিলে কি সমস্যা তোর? ওকে, 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 হাফ। হাফ দিলে হবে না। হাফ দিলে হবে না, হাফ দিলে হবে না রে, হাফ দিলে হবে না, 0 আসবে। এই হাফ দেওয়া যাবে না, এখানে এখানে 0.5 দিতে হবে। হাফ 1/2, এটা মানে শূন্য। না না, ওইটার জন্য না। হাফ মানে হচ্ছে শূন্য, সি প্রোগ্রামে হাফ মানে শূন্য, মানে হচ্ছে কি তোমার 1/2 এর ইন্টিজার ভ্যালু হচ্ছে 0, 0.5 না। 0.5 এর শুধু 0টা কাউন্ট করে, 0 সাথে যাই গুণ করে তোমার কি আসে? 0 আসে না। সো এখানে তোমাকে কি নিতে হবে? 0.5। এই কারণে প্রবলেম, মানে সরাসরি করলে এই কারণে সুবিধা, 0.5 নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এটা একটু কারেকশন করে দিই। এখানে হাফ দেওয়া যাবে না, এখানে আমার দিতে হবে হচ্ছে 0.5। ঠিক আছে, এই আজকে এই পর্যন্তই পড়াশোনা। তোমাদের পঞ্চম অধ্যায় শুরু করে দিলাম। পঞ্চম অধ্যায় পড়াইতে আমার মারাত্মক রকমের মজা লাগে। পড়াইতেই থাকবো, পড়াইতেই থাকবো, পড়াইতেই থাকবো। তো যখন মনে হইব সারার পড়ায় না, বহুত হইছে, আলা ছাইরা দেন আমগর, আমারে বইলো পঞ্চম অধ্যায় ছেড়ে দিব। ঠিক আছে, কিন্তু পঞ্চম অধ্যায় কিন্তু আমি পড়াইতেই থাকি, আমার মজাই লাগে। এই যে আমি আজকে এতক্ষণ ধরে যে ক্লাস নিলাম, আমার কাছে মনে হইতেছে কিছুক্ষণ আগে তো শুরু করলাম। ঠিক আছে, তো পঞ্চম অধ্যায়টা খুব ভাল লাগতো যদি যারা অনলাইনে করতেছে সবাই যদি আমার সামনে দেখতাম। ঠিক আছে, সবাই যদি সামনে এসে করতে আরো মজা লাগতো, একদম সামনাসামনি গল্প করতে করতে অনেকখানি পড়তাম আমরা। ঠিক আছে, তো যাই হোক, অনলাইনে তো পড়তেছো, আসলে কিছু করার নাই। তো তোমরা ভালো থাকো, আর যতটুকু পড়াইছে। আচ্ছা, এই দাঁড়াও 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 দাঁড়াও, জি স্যার, 1 মিনিট দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান। আপনারা আগে যায় না, একটা বাড়ির কাজ দিয়ে দিব আজকে, খুবই মজার একটা বাড়ির কাজ। লেখো ডিফারেন্ট, দেখি কে কতটুকু পঞ্চম অধ্যায় এতদিন শিখছো। একেবারে সহজ, আমি কালকে যখন উত্তরটা বলবো তখন বলবো স্যার এটা এরকম সহজ ছিল। লেখো রমিজ কিছু টাকা নিয়ে বাজারে গেল। সে যত টাকার মাছ কিনলো তার 2 গুণের চেয়ে
50 টাকা বেশি দিয়ে মাংস কিনলো। গরুর মাংস তো দাম বেশি আর কি। এরপর খাতা ও কলম কিনলো। এখন প্রশ্ন হচ্ছে রমিজের কাছে অবশিষ্ট আর কত টাকা থাকলো তা নির্ণয় করার অ্যালগরিদম ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম লেখো। এটা একটু চেষ্টা করবো বাসায়, খুব সহজ এটা, ঠিক আছে। যে ইনফরমেশন গুলা না থাকার কারণে অবশিষ্ট টাকা বের করবে না সেটাই হচ্ছে ইনপুট, অবশিষ্ট টাকাটা হচ্ছে আউটপুট। এরপরে মাঝখানে ক্যালকুলেশনটা করবা, এইভাবে হচ্ছে এটা চিন্তা করবা, স্ক্রিনশট মেরে রাখো, পরে খাতায় উঠাবা। তো সবাই ভালো থাকো। আজকের ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করা হইলো। তোমাদের সাথে আবার কালকেও দেখা হইতে পারে, পরশুদিনও দেখা হইতে পারে, জিজ্ঞাসা করে আমি জানাই দিব কবে হচ্ছে আইসিডি ক্লাস থাকবে। হ্যাঁ, এটা একটা বোর্ডে আসছিল, এটা এই বোর্ড কোশ্চেন ছিল, কিন্তু এটা ঢাকা বোর্ডে আসছিল, কিন্তু ঢাকা বোর্ডে এক্স্যাক্টলি ভাবে ছিল না, ঢাকা বোর্ডে অন্যভাবে ছিল। সো ঢাকা বোর্ডের ওই উত্তর ফলো করলে কিন্তু হবে না, ওটাকে আমি আরো মডিফাই করছি প্রশ্নটাকে, ঠিক আছে। এটা একটা বোর্ডে আসছিল, ঢাকা বোর্ডে কোনো একটা সালে আসছিল, খুব সম্ভবত 2019 অথবা 2017, আমি খেয়াল নাই, ঠিক আছে। সো আরিয়ান চৌধুরী মাত্র ওয়েলকাম ওয়েলকাম, পড়া শেষ, এখন আসছে তখন না বেটা। আচ্ছা, এই বাড়ির কাজটা করবা, ঠিক আছে, পুরো রেকর্ডেড ক্লাসটা থেকে বাড়ির কাজটা করবা, হ্যাঁ। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।